हेलो फ्रेंड्स, आई एम त्रम्बक नायक। वेलकम बैक टू आवर चैनल बिनियो। লাগাতার 3 দিন ধরে মার্কেট আপ হয়েছে। তো মার্কেট এখান থেকে আমি যেটা বলেছিলাম যে মার্কেট নিচে যেতে পারে, মার্কেট থাকতে পারে না, তো মার্কেট ওপরে আস্তে আস্তে আসছে। এবার ইরানের সঙ্গে ইউএসের কনফ্লিক্ট তো লেগেই আছে। তো ইরানের যেটা এখন মেন প্রবলেম, ইরানে এখন সেরকম নেতা হিসাবে কেউ নেই। বড় বড় টপ লিডার মারা যাওয়ার পর বিভিন্ন 27-28টা কমান্ডারতে তারা বিভক্ত হয়ে গেছে এবং তারাই মানে ক্ষণস্থায়ীভাবে যুদ্ধ লড়ছে। তো এই পরিস্থিতিতে ইউএসএ যথেষ্ট চাপ সৃষ্টি করছে। ইউএসএ আলটিমেটাম দিয়েছে যে সিজ ফায়ার করেছে কিছুদিনের জন্য। তো এখন যুদ্ধের পরিস্থিতি কোন দিকে মোড় নেয় বলা খুবই ক্রিটিক্যাল এবং ট্রিকি সিচুয়েশন হয়ে আছে। তো যেই মুহূর্তে যুদ্ধ একটু থেমেছে বলতে গেলে সিজ ফায়ার হয়েছে, যে কিছু টাইম দেওয়া হয়েছে, তারপরে কিন্তু ইন্ডিয়ান মার্কেট কামব্যাক করছে। আর এখানে নিফটির চার্টে আমরা দেখলাম পরপর 3 দিন, লাস্ট 3 দিন মার্কেটে কন্টিনিউয়াস কিন্তু র্যালি আছে। এবং এখানে আজকে যে স্টকটা নিয়ে আমরা আলোচনা করব সেই স্টকটার নাম হচ্ছে লাক্স ইন্ডাস্ট্রি, যেটা লাস্ট 4 ডেজে প্রায় 45%-এর গেন দিয়েছে। তো সেটা নিয়েই আমরা ডিসক্রাইব করব। তো এই স্টকটা নিয়ে আমি আগেও আমাদের চ্যানেলে ডিসক্রাইব করেছিলাম। তারপরেও একবার টার্গেট আমাদের হিট হয়েছিল, তারপরে আবার ফল ডাউন হয়েছে। তো সেক্ষেত্রে ভালো অপরচুনিটি, তবে কেনার আগে বারবার রিসার্চ করা দরকার এবং অলরেডি যাদের পজিশন আছে তাদের কি করা উচিত সে নিয়েও ডিসকাশন করব। তো আমি বারবারই বলে থাকি এই চ্যানেলে আমি কোনো রেকমেন্ডেশন করি না, আমি জাস্ট এডুকেশনাল পারপাস আমি এই চ্যানেলে আলোচনা করি। তো আপনি দয়া করে নিজে রিসার্চ করে নেবেন এবং সবথেকে বেস্ট হয় আপনি কোনো অ্যাডভাইজারের আন্ডারে বা রিসার্চ অ্যানালিস্টের আন্ডারে অ্যাডভাইস নিয়েই ট্রেড করবেন। আমার এখানে যেগুলো স্টক নিয়ে আমি আলোচনা করি একটাও আমার কোনো রেকমেন্ডেশন নয়। আমি এই চ্যানেলে জাস্ট শেখাতে থাকি, আপনারা জাস্ট শিখতে থাকুন। তো যদি আপনাদের নিফটির চার্ট খুলে দেখি, আমি জাস্ট স্ক্রিনে নিয়ে যাচ্ছি আপনাদের। তো নিফটিতে দেখুন লাগাতার যেটা 3টে ডেতে নিফটি এখান থেকে কামব্যাক করেছে 4.20%। নিফটি কামব্যাক করেছে। আজকে সিএনএক্স আইটি খুব ভালো করেছে, 2.5%-এর গেন আছে। এখানে নিফটি 0.6%-এর গেন আছে। তো ওপর থেকে যদি আমরা দেখি তো এখানে 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে আছে, 200-এরও নিচে আছে, 50-র নিচে আছে, 5-এরও নিচে আছে। সবে মোমেন্টাম আসতে শুরু করেছে। এখন দেখবার বিষয় কতদিন মোমেন্টাম চলে। তবে এই জায়গাটাতে একটা কনসলিডেট করছে, এই জায়গাটাতে নিফটি একটা কনসলিডেট করছে, এখানটাই সাপোর্ট হিসেবে বানাচ্ছে। এরপরে যদি আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হয় তাহলে ওপর দিকে যেতে পারে। তো সেটারই একটা সংকেত দেখাচ্ছে। কিন্তু সবথেকে আজকে যেটা লক্ষণীয় বিষয় মানে লাক্স ইন্ডাস্ট্রি, আমি এই চ্যানেলে আগেও আলোচনা করেছিলাম, আপনারা ভিডিওতে দেখে নিতে পারবেন। তো লাক্স ইন্ডাস্ট্রি কন্টিনিউয়াস 4 ডেজে কিন্তু একটা ম্যাসিভ র্যালি এই নিচে থেকে 4 ডেজে, মানে আজকে প্রায় উঠেছিল যখন টপ করেছিল 1254, সেখান থেকে ক্লোজিং করলো 1206-এ গিয়ে ক্লোজিং করলো। তো 45%-এর গেন এসছে জাস্ট 4 ডেজে। তো খুবই ভালো কামব্যাক। তো লাক্স ইন্ডাস্ট্রি ওপর থেকে অনেকটাই পড়ে আছে। তো টেকনিক্যালি দেখতে গেলে এখানে 300-ডে মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে, 200-ডে মুভিং অ্যাভারেজকে ক্রস করেছে, 50 ডেজকেও ক্রস করেছে, 20কেও ক্রস করেছে। এবং যেটা র্যালিটা শুরু হয়েছিল একদম 365 ডেজের লো থেকে। তো এখানে যদি র্যালি আরও এক্সপেক্টেড আমার মনে হয়, তো সেটা নিয়ে আমি পরে বলছি। তো যেটা মেন যে অনেক সময় দেখা যায় যে কোম্পানির ফান্ডামেন্টাল ভালো কিন্তু রেজাল্ট খুব একটা আশাপ্রদ নয়, কিন্তু তা সত্ত্বেও হঠাৎ করে স্টক প্রাইস খুব স্পাইক করে, ওপর দিকে ওঠে। তো এটাই স্টক মার্কেট। এই জন্যই স্টক মার্কেট এত বিচিত্র যে সঠিক সময়ে সঠিক ডিসিশন নেওয়া খুব টাফ হয়ে যায়। তো লাক্স ইন্ডাস্ট্রি যদি কোয়ার্টারলি রেজাল্ট দেখি তাহলে কিন্তু লাস্ট কোয়ার্টারের রেজাল্ট কিন্তু খারাপ ছিল। কিন্তু খারাপ হতে হতে কোম্পানি তো ভালোই ছিল, কিন্তু খারাপ হতে হতে রেজাল্ট এমন জায়গায় পৌঁছেছে সেখান থেকে কিন্তু প্রাইস কিন্তু রিবাউন্ড করেছে। এবং লাক্স ইন্ডাস্ট্রি হোল্ডিংয়ে বড় হোল্ডিংয়ের মধ্যে
রিনাউন ইনভেস্টার মুকুল আগরওয়ালের প্রায় 3% হোল্ডিং আছে। তো ওনার আমি দেখলাম জাস্ট 4টে ট্রেডিং সেশনে প্রায় 24.5 কোটি টাকার গেন হয়েছে। এবং এলআইসিরও বড় হোল্ডিং আছে, এলআইসিরও প্রায় 50 ক্রোরের অ্যাসেট কাম ব্যাক করেছে। এবং এখানে কোটাক স্মল ক্যাপ ফান্ডেরও হোল্ডিং আছে লাক্স ইন্ডাস্ট্রিতে। তো আমরা যদি দেখি লাক্স ইন্ডাস্ট্রি মেনলি 1995-এ ইনকর্পোরেট হয়েছিল। তো মেন্সের আউটওয়্যার হিসেবে টি শার্ট, হাফ প্যান্ট, ট্র্যাক প্যান্ট, জগার্স, জ্যাকেটস, সক্স, সোয়েট শার্ট সব কিছু আছে। মেন্সদের ইনারওয়্যার আছে, উমেন্সদের আউটওয়্যার আছে, উমেন্সদের ইনারওয়্যার আছে, কিডস ওয়্যার আছে। ব্র্যান্ডের হিসেবে লাক্স কোজি, লাক্স ভেনাস, অন, জেনেক্স, লাইরা এগুলো ফেমাস ব্র্যান্ড। তো লাক্স ইন্ডাস্ট্রির মেনলি ওয়েস্ট বেঙ্গল, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবে ফ্যাক্টরি আছে। এবং যেখানে নিউ ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির মধ্যে দ্য কোম্পানি হ্যাজ কমিশনড এ নিউ প্রোডাকশন ফেসিলিটি অ্যাট জগদীশপুর হোসিয়ারি পার্ক, ওয়েস্ট বেঙ্গলের নতুন ফ্যাক্টরি লাগিয়েছে উইথ অ্যান ইনভেস্টমেন্ট অফ 182 কোটি টাকার। এবং রিনিউয়েবল সোর্সেস যেটা উল্লেখযোগ্য যে নর্মাল ইলেকট্রিসিটির ওপরে ডিপেন্ডেন্সি কমিয়ে সোলার এনার্জিকে লাক্স ইন্ডাস্ট্রি ব্যবহার করছে। এবং ডানকুনির যে প্ল্যান্টটা লাক্স ইন্ডাস্ট্রি টোটালটাই সোলার সিস্টেমের মধ্যে তৈরি, সেটাই আমি পড়ছিলাম এখানে। দ্য কোম্পানি হ্যাজ স্ট্রেংথেন ইটস সাস্টেনেবিলিটি ইনিশিয়েটিভ বাই ইনক্রিজিং টোটাল সোলার ক্যাপাসিটি অফ 1.7 মেগাওয়াট। দিস ইনক্লুড 70 কিলোওয়াট ইনস্টলেশন অ্যাক্রস দ্য Avniasi এবং ত্রিপুর along with a 1 megawatt rooftop solar plant at Dankuni. So as a result, approximately 30 to 40% of its total power requirements are now being made through renewable energy. যে 30 to 40% পাওয়ারের ডিপেন্ডেন্সি কিন্তু কমে এসছে, এটা কোম্পানির ক্ষেত্রে খুবই ভালো। ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে হিউজ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আছে, প্রায় 1170 ডিলার আছে এবং 2 লাখ প্রায় মাল্টি ব্র্যান্ড আউটলেটস আছে। তো লাক্স ইন্ডাস্ট্রি শুধুমাত্র ইন্ডিয়াতেই কাজ করে না, পুরো ইন্টারন্যাশনালে প্রেজেন্স আছে। তো ইট রেকগনাইজ অ্যাজ এ স্টার এক্সপোর্ট হাউস বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টার এক্সপোর্ট হাউস হিসাবে মান্য করে। এবং কোম্পানি এক্সপোর্টস 46+ কান্ট্রিজ অ্যাক্রস মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ, এশিয়া, অস্ট্রেলিয়া। কি মার্কেটস ইনক্লুড ইউএই, সৌদি আরবিয়া, সাউথ আফ্রিকা, জার্মানি, নেপাল অ্যান্ড শ্রীলঙ্কা। তো রেভিনিউয়ের যেটা জিওগ্রাফিক্যাল স্প্লিট, ডোমেস্টিক 92% ইন্ডিয়া থেকে রেভিনিউ আসে, এক্সপোর্ট হয় 8%। তো রেভিনিউ বাইফারফিকেশন, নর্থ থেকে 32%, ওয়েস্ট থেকে 29%, ইস্টে 21%, সেন্ট্রালে 4% এবং সাউথে 4%। সাউথে পেনিট্রেশন কম আছে। তো এই গেল মোটামুটি ফান্ডামেন্টালের মধ্যে। এবার আমি যেটা বলছিলাম, দেখুন এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্নে মুকুল আগরওয়ালের আমি চ্যানেলে আগে উল্লেখ করেছিলাম 1.47% স্টেক আছে। আর এখানে ডোমেস্টিক ইনস্টিটিউশনের মধ্যে এলআইসির 4.74। তো জাস্ট 4 ট্রেডিং সেশনে কিন্তু মুকুল আগরওয়ালজির প্রায় 25 ক্রোরের অ্যাসেটের ডেভেলপমেন্ট হয়েছে, আর এলআইসির ক্ষেত্রে প্রায় 50 ক্রোরের ওপরে অ্যাসেট বেড়েছে। এবং এখানে কোটাক স্মল ক্যাপ এবং নিপন ইন্ডিয়ারও কিন্তু 2.10, 1.50 হোল্ডিং আছে। তো কোয়ার্টারলি রেজাল্ট আমরা যদি দেখি, তো কোয়ার্টারলি রেজাল্ট এখন এই কোয়ার্টারের রেজাল্ট এখনও আপডেট হয়নি। তো ডিসেম্বরের কোয়ার্টারে কিন্তু 13 কোটি টাকার নেট প্রফিট ছিল এবং সেলসেও একটু ডাউন ছিল 673 কোটি টাকা। তো যেটা খবর পাওয়া যাচ্ছিল যে লাক্সের 3 ভাইয়ের মধ্যে একটু ভেতরে ইন্টারনালি ঝামেলা বিবাদ হচ্ছিল, সেই কারণে লাক্স ইন্ডাস্ট্রি ভেতরের খবর অনুযায়ী যে সেই কারণে বাড়ছিল না। তো তাদের মিটমাট হয়ে গেলেই কিন্তু কোম্পানি খুবই ভালো কোম্পানি। তারপরেই লাক্স ইন্ডাস্ট্রি এক্সপেকটেশন ছিল যে খুব কামব্যাক করবে এবং ওপর টপ থেকে প্রচুর ডাউন আছে, প্রায় 70-18% ডাউন আছে। তো এখান থেকে রেজাল্ট খুব একটা আশাপ্রদ কোয়ার্টারলি রেজাল্ট ছিল না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখুন, 2025-এ 166 কোটি টাকার প্রফিট ছিল, সেটা লাস্ট ট্রেলিং 12 মান্থে 109 কোটি টাকা। এখনও কিন্তু সেরকম প্রফিট কামব্যাক করেনি, যেটা 2022-এ 341 কোটি টাকার প্রফিট একবার এসেছিল। তো হায়েস্ট নেট প্রফিটের কিন্তু হাফের কাছাকাছি আছে। তা সত্ত্বেও টেকনিক্যাল চার্টে যদি আমরা দেখি, দেখুন এখানে ট্রিপল বটম করেছিল। যদি আমরা এখানে আগে চলে যাই, কিছুদিন আগে যদি আমরা যাই, তো 2027 মেতে লাক্স একবার 811 টাকার কাছাকাছি এসেছিল। তো জাস্ট কিছুদিন আগে
যখন একদম প্রাইস ফল হচ্ছিল ঠিক 821 টাকার কাছাকাছি এসছে, তারপর থেকে কিন্তু ম্যাসিভ র্যালি। দেখুন এখানে একদম ডবল বটম, ট্রিপল বটম বললে ভুল হবে, ডবল বটম করার পর থেকে কিন্তু 46%-এর আপ মুভ হয়েছে। তো টেকনিক্যালি যদি এবার আমাদের দেখতে হয় যে এখান থেকে প্রাইস কত দূর অ্যাটলিস্ট যেতে পারে, তাহলে আমি বলবো যে এখানে দেখুন আমার মনে হয় যে অপারেটর ঠিক ইরানের সঙ্গে যুদ্ধের বাতাবরণের আগে একবার স্টক কিন্তু এখানে ভালো রকম র্যালি দেখিয়েছিল। এখানে একবার 22%-এর কাছাকাছি একদম কন্টিনিউয়াসলি র্যালি দেখিয়েছিল। তো আমার মনে হয় যে এই স্টক অ্যাটলিস্ট এই জায়গা পর্যন্ত 1600 টাকা পর্যন্ত অ্যাটলিস্ট যাবে, কারণ এখনও 300 ডিএমের নিচে দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমার মনে হয় যে অ্যাটলিস্ট আরও 31%-এর র্যালি বাকি আছে। টপ থেকে লাক্স ইন্ডাস্ট্রি এখনও অনেকটাই ডাউনে আছে। এখানে টপ বানিয়েছিল 2506 এর কাছাকাছি। তো সেখান থেকে লাক্স ইন্ডাস্ট্রি আজকেরও কারেন্ট প্রাইস অনুযায়ী এখনও প্রায় 50% ডাউন আছে। তো একটা বিরাট অপরচুনিটি এখানে আমার মনে হয় আছে। তো কারেন্টলি এত বড় টার্গেট আমি ছেড়েই দিচ্ছি। যদি এই প্রাইস এত দূর পর্যন্ত যায় 1600, তাহলে এখানেও এখনও 31%-এর গেইন আছে। তো যারা একদম বটমে এই সব জায়গায় কিনেছে তারা যদি এখানে গিয়ে বিক্রি করে তো একটা 84%-এর গেইন চলে আসে। তো আমি বারবারই বলছি যে আমি কখনো রেকমেন্ড করছি না। আমি দেখলাম যে এরকম স্টক মুভ করছে এবং ফান্ডামেন্টালি যথেষ্ট ভালো কোম্পানি, কিন্তু ভেতরে কিছু প্রোমোটারদের দিক থেকে নেগেটিভ খবর থাকায় লাক্স ইন্ডাস্ট্রি দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং আগেও ইনসাইডার মানে ট্রেডিংয়ের কেসে প্রোমোটারের একটু ফেসেছিল। সেই কারণেই লাক্স ইন্ডাস্ট্রির এত বাজে নিউজের জন্যই এই কারণে এত প্রাইস ডাউন ছিল। তো সেখান থেকে রিভাইভ করছে, তো খুব ভালো খবর। তো আমি কখনো এটা রেকমেন্ডেশন করছি না, আমি জাস্ট ডিসকাশনের জন্যই আপনাদের সঙ্গে এটা নিয়ে কথা বলছি। তো আপনি প্লিজ নিজে রিসার্চ করে নেবেন কিছু কেনা বা বিক্রির আগে, আর আপনার রিসার্চ অ্যানালিস্টের পরামর্শ নেবেন। আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন, আর এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।